আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরাপদ দাউদ এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অন্য কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। এদিকে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান নিঞ্জের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ঔষধ শিল্প ও প্রযুক্তি খাতকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তড়িঘড়ি করে মার্কিন বোয়িং এর সঙ্গে চুক্তি কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। কারণ এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, 8ম শ্রেণী থেকে স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম, পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর পুশ ইন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের আমলের অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই করা হবে বলেও জানান তিনি। ডিসি সম্মেলনের অধিবেশনের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলার মাঠে আর মেলার অনুমতি দেওয়া হবে না। দেখুন রুদুর রফিকের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্যসহ 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেয়। 64 জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে হওয়া সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া মানবতা বিরোধী মামলাগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা সেটা। ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। আর সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন ভাতাভোগীদের পূর্বের তালিকা পুনর্মূল্যায়ন করে যথাযথ ব্যক্তিদের ভাতাভুক্ত করা হবে। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি। স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে, সেই সুযোগটি আমরা দিব না। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, কৃষিজমি, পরিবেশ ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসকরা সহযোগিতা করলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ভালো থাকবে। পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে, সেভাবে আমাদের নির্দেশনা ছিল আর কি। আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে
সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের শৃঙ্খলা বাড়াতে কাজ করছে সরকার। আমরা এই দুর্বলতাগুলিকে যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসক মহোদয়দেরকে বলেছি। দুদক সচিব খালেদ রহিম জানান, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়েছে। সহযোগিতাটা আমরা তাদের কাছে সবচেয়ে বেশি আশা করেছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার। দেশে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। উদ্দেশ্য বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। দেশি বিদেশি স্টেকহোল্ডারদের পাশাপাশি আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, বঙ্গোপসাগর, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়। বাংলাদেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গণমাধ্যমকে জানান, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও দেশকে স্থিতিশীল করতে কাজ করছে নতুন সরকার। নির্বাচিত সরকার হিসেবে আমরা দায়বদ্ধ জনস্বার্থের প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশের প্রতিটি মানুষের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করবার জন্য কাজ করে যাবে। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি রোহিঙ্গা সমস্যারও টেকসই সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি। ইতিমধ্যে 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আয়োজকরা মনে করেন, এ ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দীর্ঘ সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্পে প্রয়োজনে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের মধ্যে পড়ে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিদ্যুতের দামও বাড়বে, যার দায় ভোক্তাদের নিতে হবে বলেও জানান তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি জ্বলন্ত প্রমাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় প্রজন্মের প্লাস জেনারেশন আধুনিক রুশ প্রযুক্তির রিয়েক্টর ব্যবহার, তীব্র ভূমিকম্প এবং বন্যা মোকাবেলায় এখানে বসানো হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এই প্রজেক্টের মাধ্যমে সর্বোপরি ট্রেইনড টেকনিক্যাল ম্যান পাওয়া। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। অপারেশনাল রেডিনেসের জন্য যাহা করণীয়, দিস ইজ অপারেশনাল রেডিনেস, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, অপারেশনাল রেডিনেস অফ দ্য গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড অপারেশনাল রেডিনেস অ্যাবভ অল এলিমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, সেটা এনশিওর করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় রূপপুরে খরচ হয়েছে অনেক বেশি, ফলে বিদ্যুতের দামও বেশি হবে বলে মনে করেন তারা। এখান থেকে পার ইউনিট বিদ্যুৎ পেতে প্রায় 12 টাকার মতো লেগে যাবে, যেটা এখন যে গড়পড়তা মূল্য সেটা যদি বিবেচনা করি এবং বিকল্প যে নবায়নযোগ্য জ্বালানি থেকে যে প্রাপ্ত মূল্য তার থেকে অনেক বেশি। সুতরাং বিকল্প জ্বালানির শুধু অজুহাত দিয়ে এই যে
ব্যয়বহুল জ্বালানি আমাদেরকে কিনতে বাধ্য করা, এটিও আসলে ভোক্তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা চাপের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। আগামীতে অপচয় দুর্নীতি কমিয়ে উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। হাম নিয়ন্ত্রণে শিশুদের টিকা কর্মসূচি শুরু হলেও কোনোভাবেই কমছে না শিশু মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। এর মধ্যে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় দেশে এসেছে আরও 15 লাখ ডোজ হাম রুবেলার ভ্যাকসিন। অন্তর্বর্তী সরকারের সময় হাম রুবেলার টিকা আমদানি ও প্রদানে অব্যবস্থাপনার কারণে শিশু মৃত্যুর অভিযোগ উঠলেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতিহাসে প্রথমবারের মতো খুব অল্প সময়ের মধ্যে ইউনিসেফ ও গেভির সহায়তায় দেশে এসেছে 15 লাখ ডোজ হামরুবেলা ও 90,000 ডোজ টিটেনাস ভ্যাকসিন। গত 20 এপ্রিল থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু করে স্বল্প সময়ের মধ্যে 93% শিশুকে টিকার আওতায় নিয়ে আসে সরকার। আগামী 10 মের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি আল্লাহর রহমতে। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলব। জানান বিগত সরকারের সময়ে হামরুবেলা টিকা আমদানি ও প্রদানে অব্যবস্থাপনার কারণেই সংক্রামক ব্যাধিতে জীবন হারাচ্ছে শিশুরা। তারা 24-25-এ কোনো ভ্যাকসিনেশনে যায়নি, কোনো ভ্যাকসিন কালেক্ট করেনি। এইগুলি সকলগুলির অ্যাকুমুলেটেড অ্যাডভার্স ইফেক্টে আমাদের উপর পড়েছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন অবহেলার কোনো তদন্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। ব্যবস্থা তো হতে পারে, বাট অতীত নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের বা আমার জনগণের কোনো উপকার হবে? রং ইজ রং, পাস্ট ইজ পাস্ট, লেট আস টেক দ্য লেসন্স ফ্রম দ্য প্রেজেন্ট। আগামী 10 মের মধ্যে হামরুবেলা সহ বিভিন্ন রোগের আরও 1.8 লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান মন্ত্রী। আগামী 10 মে আমরা 1.8 লাখ ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে। এদিকে হাম প্রতিরোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি ঘটবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে গাবতলী হাট পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী জানান, কুরবানির পশুর আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পশু আনার সময় সড়কে যেন যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। অননুমোদিত স্থানে কেউ হাট বসাতে পারবে না জানিয়ে তিনি বলেন, হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবে না। হাটগুলো নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব থাকবে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ নবম দিনের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় আসামি পক্ষের যুক্তিতর্ক। পরে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করে। এর বাকি অংশ ফেরকাল। তবে যে তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে এতে অভিযোগ নিরঙ্কুশ প্রমাণিত হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। ইললিগালি কারফিউ ইম্পোজ করা হয়েছে টু কিল দ্য সিভিলিয়ান পিপল, সিভিলিয়ান প্রোটেস্টার, যেটা মানবতা বিরোধী অপরাধ, এটা আমরা বলেছি। এবং শেখ হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল, তার দুটো যোগাযোগ আমরা অডিও ক্লিপ দাখিল করেছি, যাতে পরিষ্কার বলা হয়েছে জঙ্গি কার্ড খেলা হবে, তারপরে কিভাবে জঙ্গিদের 36 সেনা হবে, কিভাবে বম্বিং করা হবে, সেই বক্তব্যগুলো আগামীকাল হবে। নতুন ও উদীয়মান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সরকার বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলার উপর গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর এক হোটেলে তৈরি পোশাক শিল্পের টেকসই রূপান্তর ও সার্কুলার ইকোনমি বিষয়ক সেমিনারে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার
করার কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলে জানান ঢাকায় নিয়োজিত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। Ladies and gentlemen, Assalamu alaikum. দেশের অবসায়নাধীন 6টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই এর আমানত দ্রুত ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অ্যালায়েন্স অফ 6 এনবিএফআইএস ডিপোজিটার্স ফর রিকভারি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানে আটকে থাকা অর্থের কারণে 12,000-এর বেশি আমানতকারী দীর্ঘদিন চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে ভুগছেন। তাদের অনেকেই ক্যান্সার, কিডনি ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও অর্থের অভাবে চিকিৎসাও নিতে পারছেন না। এ সময় সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংকের কাছে 3 দফা দাবি জানায় সংগঠনটি। এই মানুষগুলি অনেক বছর ধরে আন্দোলন করছেন, 7.5 বছর ধরে তারা বঞ্চিত। নতুন বাংলাদেশে আমরা এসেছি, আমরা নতুন স্বপ্ন দেখতে চাই। আপনারা আমাদের নতুন আশা দেবেন সেটা আশা করি। রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত সুরক্ষায় দ্রুত কার্যকর মানবিক ভূমিকা পালন করবে। তাই এই গভীর সংকট নিরসনে আপনার জরুরি ও কার্যকর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। উচ্চশিক্ষিত নারীদের জন্য কারিগরি ও সৃষ্টিশীল কাজের ব্যবস্থা করে দিতে পারলে অর্থনীতি এগিয়ে যাবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও নারীদেরকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। এই কর্মসূচিকে এগিয়ে নিতে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সাথে পলিসি এক্সচেঞ্জ সহ 4টি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টেকনোলজি এবং ইনোভেশন ড্রিভেন ইকোনমিতে যেতে গেলে যে আপনার যে স্কিলসটা প্রয়োজন হয় তার মধ্যে সবার আগে হলো স্টেম স্কিলস, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, মেডিকেল, এই ক্ষেত্রগুলায় স্টেম ফিমেল গ্র্যাজুয়েটদের নেওয়ার প্রয়োজনীয়তা এবং সেটার জন্য যে পলিসি এবং প্রাইভেট সেক্টর ডাইনামিক্সে চেঞ্জ আনার প্রয়োজন, সেটা নিয়েই ছিল আজকের আলোচনা। নেত্রকোনার মদনে 11 বছরের শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে ময়মনসিংহের গৌরীপুরের সোনমপুর থেকে র্যাব 14-এর একটি দল তাকে গ্রেফতার করে। দুপুরে র্যাব 14 কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাইমুল হাসান জানান, গ্রেফতার এড়াতে আসামি আমানুল্লাহ আত্মগোপনে ছিল। প্রথমে গাজীপুর, পরে গৌরীপুর গেলে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে তোলার কথাও জানান তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকার সাধারণ মানুষ। সে বিভিন্ন জায়গায় তার স্থান ত্যাগ করতেছিল। প্রাথমিকভাবে তাকে অভিযুক্ত করা হয়েছে, সে তো অস্বীকার করতেই পারে। তদন্তে যদি সে নির্দোষ প্রমাণিত হয় তখন তাকে অবশ্যই আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তদন্তকারী কর্মকর্তা। যারা যারা ডাক্তারকে ট্রল করছে, ডাক্তারকে নিরাপত্তা ঝুঁকিতে রেখেছেন, তাদেরকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের 2 দিন পর জান্নাত নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ির কাছে এক ধান খেতে ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিল জান্নাতের মরদেহ। এদিকে নড়াইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে সদরের বাহিরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ঘাতক স্বামী সাকিব শেখকে গ্রেপ্তার করেছে। ভারী বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে নতুন করে বাড়েনি হাওরের পানি। গত 3 দিন ধরে এই অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করছেন। তবে শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওরে পাকা ধান কাটার বাকি আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ উজানে আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে নদ নদীর পানি বাড়তে পারে। তাই দ্রুত হাওরের পাকা ধান কাটার পরামর্শ পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগের। এখন পর্যন্ত হাওরে 80% ধান কাটা শেষ হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি নিনেমিয়া নামে একটি মাস্টার ট্যাঙ্কার। সকালে ট্যাঙ্কারটি বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় পৌঁছায়। এরপর কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে ছোট ছোট ট্যাঙ্কার লাইটারিং করার মাধ্যমে পতেঙ্গার স্টার্ন রিফাইনারিতে আনা হবে। সেখানে পরিশোধন প্রক্রিয়া শেষে সরবরাহ করা হবে দেশজুড়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। এর আগে অয়েলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত 12 এপ্রিল রাতে বন্ধ হয়ে যায় স্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন থেকে আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকরা ঘরে বসে মোবাইলে আর্থিক সেবা নগদের মাধ্যমে জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তির টাকা জমা দিতে পারবেন। বুধবার রাজধানী আগারগাঁও ডাক ভবনে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ। এ সময় উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং নগদের প্রশাসক মোহাম্মদ মুতাসেম বিল্লাহ সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির ফলে এখন থেকে ডাক জীবন বীমার সব ধরনের পলিসি প্রিমিয়াম নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে বলে জানান বক্তারা। সেগুলো ছাড়াই ডাক বিভাগের এই জীবন বীমা ডাক জীবন বীমা সেটা হয়তো 2019 সালেই। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও কমিউনিটির সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অভিযানের আওতায় মশার প্রজনন স্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এলাকাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি জনগণকে নিজ নিজ বাসা বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।